পরাপর কয়েকদিন মাংস খেতে খেতে অভুক্ত হয়ে গেছেন, তাহলে এই রেসিপি দুটি আপনার জন্য। আবারও হাজির হয়ে গেছি একসাথে দুটো রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার ভর্তা, আর সেই সাথে থাকবে ঢেঁড়সের রং সবুজ রেখে ঢেঁড়স ভাজি। ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন। কথা দিচ্ছি, স্বাদ ভুলতে পারবেন না, সারা জীবন মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ঔষধি গুণ বজায় রেখে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আমি এইখানে বেশ কিছু থানকুনি পাতা নিয়েছি, আর পাতাগুলো আমি আগে থেকে গাছ থেকে একটা একটা করে ছিঁড়ে নিয়েছি, সেই সাথে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এইবারে পাতাগুলো আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি একটা ছুরি। এবার আমি এই সম্পূর্ণ পাতাগুলো হাতের মধ্যে চেপে ধরবো, যেহেতু পাতাগুলো একটু ছোট, আর সেই সাথে পাতাগুলো কিন্তু অনেক বেশি মোটা, কাটতে চায় না সহজে। তো হাতের মধ্যে চেপে নিয়ে তারপর ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব। বড় ছুরি দিয়ে কাটতে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি ছোট ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পাতাগুলো বটি কিংবা ছুরি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। সম্পূর্ণ পাতা কেটে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। তো পাতাগুলো প্রায় 1 থেকে 2 বার কুচি কুচি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমাদের পাতাগুলো কিন্তু অনেক বেশি কুচি কুচি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু পাতাগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। সম্পূর্ণ পাতাটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পাতাটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিব। ততক্ষণে চলুন তাহলে জেনে নেই থানকুনি পাতার বিশেষ কয়েকটি গুণ। আপনি যদি নিয়মিত থানকুনি পাতার রস খান, তাহলে আপনার স্কিনে, মুখে কিংবা মাথার চুলে কোনো সমস্যা থাকবে না। সেই সাথে আপনাদের পেটে হজম শক্তির প্রবলেম থাকলে থানকুনি পাতার রস খেতে পারেন। যারা নর্মালি থানকুনি পাতার রস খেতে পারেন না, তারা এইভাবে ভর্তা করে খেতে পারেন। কোনো রকম ঔষধি গুণ কিন্তু একেবারেই নষ্ট হবে না, যেহেতু এই ভর্তাটা আমি নর্মালি ঔষধি গুণ সম্পূর্ণ রেখেই কিন্তু তৈরি করব। কড়ার মধ্যে 2 চা চামচ সরিষার তেল দিয়ে আমি 5 থেকে 6টা শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুন। আর রসুনগুলো আমি খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এবার রসুনগুলো তুলে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি অল্প আঁচে ভেজে নিব, তবে খুব বেশি কালারফুল করে ভাজা যাবে না। হাফ ভাজা হবে, হাফ কাঁচা থাকবে, ঠিক এইরকম করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ উপকরণ কিন্তু আমি নিয়ে বসে গেছি, যে যে উপকরণ আমার এখানে প্রয়োজন হবে। তো আমি মিক্সিং বোলের এক সাইডটা ফাঁকা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সম্পূর্ণ শুকনো লঙ্কাটা এইখানে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। শুকনো লঙ্কাটা সম্পূর্ণ ম্যাশ করে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একেবারে গলিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গলিয়ে নিচ্ছি। রসুনটা কিন্তু সম্পূর্ণ ভেজে নেওয়া হয়েছে, গলাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ ভেজে রাখা পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিয়ে এবার আমি পাতাগুলো এর মধ্যে মিশিয়ে দেব। পাতাগুলো দিয়ে হালকা হাতে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার এই পর্যায়ে খুব ভালো করে চটকে চটকে ভর্তাটা তৈরি করতে হবে। থানকুনির এই পাতাটা কিন্তু অনেক বেশি হার্ডি হয়, সেজন্য কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয় হাত দিয়ে। মেখে নেওয়ার এই পর্যায়ে আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ খেতে ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভর্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, যদি কারো উপরে অনেক বেশি রাগ থাকে, তার কথা মনে করে এই ভর্তাটা চটকাবেন, তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে ভর্তাটা তৈরি করা। আচ্ছা মতো চটকে নিলেই কিন্তু আমাদের এই ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমার ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা
পরিবেশন করে দেখাচ্ছি। অসম্ভব লোভনীয় এই ভর্তাটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আমি কিন্তু সম্পূর্ণ ঔষধি গুণ বজায় রেখে এই ভর্তাটা তৈরি করেছি। যারা নিজেকে ভালোবাসেন, নিজের শরীরকে ভালোবাসেন, পা থেকে মাথা পর্যন্ত ভালো রাখতে এই ভর্তাটি নিয়মিত পাতে রাখতে পারেন। ঢেঁড়স ভাজি তো অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে। যারা ঢেঁড়স ভাজি পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে এই রেসিপিটি। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। এভাবে ঢেঁড়স ভাজি করলে কালারও সুন্দর থাকবে, সেই সাথে পিছলে পদার্থটা বের হবে না, আর সেই সাথে কিন্তু দেখতেও হবে দুর্দান্ত আর খেতেও হবে সুস্বাদু। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলো আমি পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এই ঢেঁড়সগুলো আমি কেটে নেব। এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে আমি ঢেঁড়স নিয়ে নিচ্ছি, আর এবার আমি ঢেঁড়সগুলো কেটে নিব। প্রথমে ঢেঁড়সের মাথার অংশটা এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর ঢেঁড়সগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি ঢেঁড়সগুলো একটু মোটা করে কাটলাম, আপনারা চাইলে একটু চিকন করেও কাটতে পারেন। তো এক এক করে সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ ঢেঁড়সটা আমি কেটে নেব। দেখেই বুঝতে পারছেন আমি ঢেঁড়সগুলো ঠিক কীভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই ঢেঁড়সগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। সম্পূর্ণ ঢেঁড়সটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলো সরিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 3টা আলু। এই আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক কিভাবে কেটে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি কিন্তু আলুটা খুব একটা পাতলা কিংবা মোটা করে কাটিনি, মাঝারি সাইজ করে কেটেছি। তারপর ঠিক এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ আলুটা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি আলুটা সরিয়ে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নিব। ঢেঁড়সের মধ্যে পেঁয়াজটা কিন্তু ঠিক এইভাবেই দিতে হয়, এর থেকেও কিন্তু ছোট করা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। পেঁয়াজের মধ্যে কিন্তু অনেক সময় কাঁটি থাকে, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর সম্পূর্ণ পেঁয়াজটা ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি পেঁয়াজটা সরিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 1 মুঠো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা আপনাদের চয়েস মতো দিবেন। তবে আমি এখানে যে লঙ্কাগুলো নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু ঝাল একদমই কম, সেজন্য কিন্তু আমি এখানে বেশি করে লঙ্কা নিয়েছি। সবগুলো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরিষা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে 10 সেকেন্ডের মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। এবার আলুটা নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে আলুটা মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটাই খাওয়ার। তো এবার আমি আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই সময় একেবারে মাঝারি রাখতে হবে, একেবারে হাই কিংবা কমিয়ে দেওয়া যাবে না। মিডিয়াম টু হাই হিটে কিন্তু ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। ঢেঁড়সটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে। আরও 2 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এইখানে আমি অ্যাড করে দিব শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এতে করে ঢেঁড়সের কালারটা খুবই সুন্দর আসবে। এবার আমি নেড়েচেড়ে এই উপকরণটা খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। হলুদটা ভালো করে মিলানো হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই ঢেঁড়সের পরিমাণের উপরে বুঝে দিতে হবে।
ঢেঁড়সে লবণের পরিমাণ বেশি হলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য বুঝে শুনেই দিতে হবে। তো লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। কোনোভাবে চুলার আঁচটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু ঢেঁড়সগুলো পিছলো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। সাদা তিলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমরা কিন্তু সবাই জানি। এখানে আমি সাদা তিল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। এবার আমি নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এতে করে আমরা যে এখানে সাদা তিলটা ব্যবহার করেছি সেই সাদা তিলটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ঢেঁড়স ভাজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মাশাল্লাহ, আর কালারও কিন্তু একদম পারফেক্ট। এবার আমি ঢেঁড়স ভাজিটা পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে ঢেঁড়স ভাজি করলে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।